বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তরের A2I এবং ফেসবুক লাইভ পেজ, সাথে স্কিল পোর্টাল বাংলাদেশের এই ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা অবশ্যই আমাকে রেসপন্স করবে যদি তোমরা আমাকে শুনতে পাও। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় এখন আমরা আলোচনায় আসছি। বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্বের পাঠ্য। আজ আমরা এই পর্যায়ে আলোচনা করব তোমাদের সিলেবাসের সপ্তম অধ্যায় কন্ট্যুর, কন্ট্যুরিং এবং কন্ট্যুর ম্যাপিং। কন্ট্যুর এই পর্যায়ে আমরা পরোক্ষ পদ্ধতিতে কিভাবে কন্ট্যুর ম্যাপ তৈরি করা হয় সেটা নিয়ে কথা বলবো। গত ক্লাস পর্যন্ত আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে ম্যাপিং নিয়ে কথা বলেছি। এটি তোমাদের সাথে আমার 23তম ক্লাস। তোমাদের সাথে আছি আমি বরাবরের মতো ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমরা আলোচনা করেছি কন্ট্যুর, কন্ট্যুরিং, অনুভূমিক সমার্থক এবং সমোন্নতি ব্যবধান। এই চারটা জিনিস অবশ্যই বুঝতে হবে। এইটা চারটা জিনিস না বুঝলে পরবর্তী আলোচনাগুলির কোনোই অর্থ হয় না। এইটা এই চারটা শব্দ নিয়ে আমরা অনেক কথা বলেছি, সুতরাং আমরা পরবর্তীতে আসি। আমাদের মূল আলোচ্য কন্ট্যুর জরিপ পদ্ধতি। প্রধানত দুইটা পদ্ধতি, একটা প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড শব্দটি দিয়েই বোঝা যাচ্ছে যে ইনডাইরেক্ট, সরাসরি না, আপেক্ষিকভাবে একটা আরএল এর সাপেক্ষে আমরা কন্ট্রোল লাইন টানব। কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা যেই বিন্দুতে আরএলটা ফিক্সড ছিল, আমরা একটা ফিক্সড আরএল নেওয়ার জন্য স্টাফম্যানকে সামনে পিছে গিয়ে স্টাফ পার্টটাকে ফিক্সড করা হয়েছিল। সেখানে স্টাফ পার্টটা ফিক্সড ছিল, দূরত্বটা ফিক্সড ছিল না। এখানে দুইটা জিনিস, দূরত্ব হচ্ছে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের সাথে রিলেটেড, আর অনুভূমিক দূরত্ব অর্থাৎ একটা বিন্দু থেকে একটা কন্ট্রোল লাইন থেকে একটা কন্ট্রোল লাইন পর্যন্ত দূরত্ব। আর একটা হচ্ছে আরএল। আরএল এর জন্য আমাদেরকে স্টাফ পার্ট নিতে হয়, আর দূরত্বের জন্য স্টাফম্যানকে যন্ত্র থেকে সামনে পিছে যেতে হয়। এই দুইটা বিষয়ই হচ্ছে আমাদের এখানে প্রত্যক্ষ আর পরোক্ষের ভিতরে মূল পার্থক্য। প্রত্যক্ষ পদ্ধতির সময় আমরা স্টাফ পার্টটা ফিক্সড ছিল, স্টাফ পার্ট ইজ রিলেটেড টু ইজ করেসপন্ডিং টু আরএল, অর্থাৎ স্টাফ পার্ট যদি ফিক্সড হয় তাহলে আরএলও ফিক্সড। আর এই ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতিতে আরএল ফিক্সড থাকবে না, কোনো একটা দূরত্ব ফিক্সড থাকবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা আরএল নিব, সেই আরএল এর মানটা যাই আসুক তার সাপেক্ষে আমরা কন্ট্রোল লাইন টানব। সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতির মূল ভিত্তি। এরপর আমরা মূল আলোচনায় আসি। তোমরা বুঝতে না পারলে কমেন্টে লিখবে, আমি এরপরে চেষ্টা করব আর কিছু ডিটেল কথা বলতে। আমরা যেহেতু আমাদের এখন হাতে বেশ সময় আছে, আমরা একটা জিনিসকে ভালোভাবে বোঝার চেষ্টা করব, যেহেতু আমাদের সিলেবাস ইতিমধ্যে অনেক আগেই শেষ হয়ে গেছে। তো এর ভিতরে পরোক্ষ পদ্ধতি তিন প্রকার।
একটা হচ্ছে বর্গাকার বা গ্রিড পদ্ধতি। নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা নির্দিষ্ট এলাকা, যেই জায়গার কন্ট্রোল ম্যাপ তৈরি করা হবে সেই জায়গাটাকে কতগুলি ছোট ছোট গ্রিড বা বর্গাকার ক্ষেত্রে ভাগ করে নিতে হবে। এরপর একটা হচ্ছে টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি। মূলত এটা বিকিরণ পদ্ধতি, অর্থাৎ বিকিরণ একটা বিন্দু থেকে চারিদিকে ছড়ানো বিকিরণ পদ্ধতি। এবং টেকোমেট্রিক শব্দটা আসছে হলো যখন আমরা কোনো দূরত্ব ফিতা দিয়ে বা টেপ দিয়ে না মেপে যদি স্টাফ পার্ট থেকে দূরত্ব বের করি, সেই পদ্ধতিটা হচ্ছে টেকোমেট্রিক পদ্ধতি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দূরত্বটা টেপ দিয়ে মাপবো না, স্টাফ পার্ট থেকে নিব এবং আরএল তো স্টাফ পার্ট থেকে নিব। আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদ পদ্ধতি। আমরা মূলত প্রথম দুইটা পদ্ধতি বেশি ব্যবহার করি এবং প্রথম দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আসি আমরা পরোক্ষ পদ্ধতিটা কি। অপেক্ষাকৃত দ্রুত, কম খরচ, স্বল্প সময় ও কম পরিশ্রমে কন্টুর নকশা তৈরি করা যায়। এই পদ্ধতিতে প্রাপ্ত আরএলকে স্পট লেভেল বা স্পট হাইট বলে। এই পদ্ধতিতে নির্দিষ্ট আরএল এর মানের গুরুত্ব দেওয়া হয় না। এখানে আরএলটা ইম্পর্টেন্ট না, আরএল স্টাফ পার্ট যাই আসবে সেটাই নোট করে নিব। এখানে হচ্ছে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোন বিন্দুতে, অর্থাৎ গ্রিড করা হচ্ছে যে গ্রিডের ছেদবিন্দুগুলিতে আমরা স্টাফ পার্ট নিব। এখানে আরএল যেটা আসবে সেটা আসুক, তাতে কোনো সমস্যা নেই, বরং সুনির্দিষ্ট বিন্দুর গুরুত্ব দেওয়া হয়। সম্পূর্ণ এলাকায় সারিবদ্ধভাবে সুনির্দিষ্ট বিন্দুগুলির আরএল নির্ণয় করে নকশায় বিন্দুগুলির পাশে লিখতে হয়। পরবর্তীতে প্রাপ্ত এলিভেশনের ভিত্তিতে, এলিভেশন মানে আরএল এর ভিত্তিতে প্রক্ষেপণের মাধ্যমে কন্ট্রোল লাইন টানা হয়। প্রক্ষেপণ শব্দটা মনে রাখবে, পরে আমরা আলোচনায় যখন আসব তখন বুঝতে পারবে প্রক্ষেপণ কি। প্রথমে আমরা আলোচনা করব বর্গাকার বা গ্রিড পদ্ধতি। এটা একটা গ্রিড পদ্ধতির কন্ট্রোল ম্যাপ। এটা কিভাবে আঁকা হচ্ছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যেই জায়গাটাকে কন্ট্রোল ম্যাপ করা হবে সেইটাকে কিছু নির্দিষ্ট একটা গ্রিড, এটা নির্ভর করবে। এখানে দেখো, এখানে কন্ট্রোল বি, এখানে দেখো 3 মিটার করে আমি গ্রিডের দূরত্ব লিখেছি। এখানে 3 মিটার হতে পারে, 5 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে। এটা নির্ভর করবে হচ্ছে তোমার কাজের গুরুত্ব কতটুকু, তোমার কাজের চাহিদা কেমন, অর্থাৎ বা এখানে বন্ধুরতা কেমন, বেশি উঁচু নিচু না কম উঁচু নিচু। যদি কম উঁচু নিচু হয় তাহলে গ্রিড গুলি তুমি বড় বড় দিতে পারো, অথবা এখানে যদি কম সময় দেওয়া হয়, যত বেশি সময় দেওয়া হবে, যত নিখুঁতভাবে করতে বলা হবে, যত আর্থিক সংশ্লিষ্টতা বেশি থাকবে, হ্যাঁ, অর্থাৎ এই ম্যাপের গুরুত্ব যত বেশি হবে তখন গ্রিডের মানটা, অর্থাৎ এই 3-এর মানটা কম হবে। হ্যাঁ, যদি এটা খুব রাফ একটা ম্যাপ আঁকতে হয়, যেন তেনভাবে যদি একটা ম্যাপ আঁকতে হয়, তাহলে তুমি এটা সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত নিতে পারো, 30 মিটার বাই 30 মিটার। তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে এখানে এই জায়গাটাকে 3 মিটার পর পর, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 15 মিটার বাই 12 মিটার একটা জায়গাকে এরকম গ্রিডে ভাগ করা আছে। এখন এগুলি হচ্ছে গ্রিডের নোট পয়েন্ট। হ্যাঁ, এগুলি হচ্ছে নোট বা ছেদবিন্দু, এগুলি হচ্ছে নোট পয়েন্ট। এখানে সুবিধা মতো যে কোনো এক জায়গায় লেভেল যন্ত্র স্থাপন করে, ভিতরে হতে পারে বাহিরে হতে পারে, সুবিধা মতো যেখানে যন্ত্র স্থাপন করলে প্রত্যেকটা বিন্দুর স্টাফ পার্ট নেওয়া যাবে সেই ধরনের এক জায়গায় যন্ত্র সেট করবে। যন্ত্র সেট করে প্রত্যেকটা বিন্দুর গ্রিডের এক একটা পয়েন্টের নাম দিবে। নাম দেওয়ার জন্য প্রথমে গ্রিডগুলিকে একটা সিরিয়াল মেনটেন করো, এ বি সি ডি এইভাবে করো, এইদিকে 1 2 3 4 দিলে এখন তুমি প্রত্যেকটা গ্রিডের একটা কোঅর্ডিনেট পাওয়া যায়। যেমন এই পয়েন্টের নাম হবে B1, তাহলে B1 এ আমি স্টাফ ধরে স্টাফ পার্ট নিলাম এবং ওই স্টাফ পার্ট থেকে আরএল বের করব। এরকম প্রত্যেকটা পয়েন্টের
স্টাফ পার্ট নিয়ে এবং কোনো একটা বেঞ্চমার্কের সাপেক্ষে এর প্রত্যেকটা বিন্দুর আরএল বের করলাম। আরএল বের করে এরকম প্লেন শিটের উপরে তুমি শুধু এই অবস্থাটা পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর আর দেখো এখানে আরএল গুলি ভিন্ন ভিন্ন মান। এখানে আমার দেখা যাচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম সর্বোচ্চ ভ্যালু আছে ৬২ দশমিক, এইটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু ৬২.34, আর সর্বনিম্ন ভ্যালু আছে 57.38, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু। তার মানে সবগুলি মান ৫৭.৩৮ থেকে ৬২.৩৫ এর ভিতরে আছে। আর আমি যদি কন্ট্রোল ইন্টারভেল, আগে এটা ঠিক করে নিতে হবে কন্ট্রোল ইন্টারভেল কত হবে। আমি যদি এখানে কন্ট্রোল ইন্টারভেল ১ মিটার ধরি, কন্ট্রোল ইন্টারভেল ১ মিটার, তাহলে ৫৭ থেকে শুরু করো, তাহলে একটা কন্ট্রোল হবে ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২ এইরকম আসবে। তাহলে ৫৭ আমরা এখান থেকে যদি শুরু করি, এখানে ধরো ৬০ একটা সংখ্যা হবে ৬০, তাহলে ৬০ কোথায় আসবে দেখো, এই মানটা দেখো, এটা হচ্ছে 59.84 আর এটা আছে 60.5, তার মানে এর ভিতরে 60 আছে, 59 এর থেকে বড় আর 60.5 থেকে ছোট। তাহলে এখানে আমরা একটা কথা বলছিলাম প্রক্ষেপণ পদ্ধতি। দেখো আমি একটু রাফলি দেখাই, এই লাইনটা টানলাম, এখানে আছে 59.84, অর্থাৎ এই লাইনটা যদি 60 হয়, এই হচ্ছে 59.84। আচ্ছা, এক মিটার আঁকি, এইটা মনে করো 1 মিটার, এটা যদি 60 হয় তাহলে এই বিন্দু হচ্ছে 59, ঠিক আছে। তাহলে এইটা 59, এটা 60, তাহলে 59.84 60 থেকে একটু কম, তাহলে এইখানে হবে 59.84। আবার এখানে আছে 60 থেকে বেশি, তাহলে এইটা হচ্ছে 61, যদি এতটুকু হয় তাহলে এইটা হচ্ছে অর্ধেক। তাহলে এইখান থেকে এই মাথা আর এই মাথা যদি আমি অ্যাড করি, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টটা হচ্ছে আমার ছেদবিন্দু। বুঝতে পারছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এখানে দেখো এই বিন্দুটা হচ্ছে ৬০-এর থেকে কম, তাহলে ৬০-এর থেকে কম যদি আমি ডান দিকে ধরি, ডান দিকটা যদি আমি কম ধরি আর বাম দিকটা যদি বেশি ধরি, যেহেতু এটা ৬০-এর থেকে বেশি, তাহলে এই দিকে হবে 0.5 বেশি আর এদিকে 0.84, অর্থাৎ হচ্ছে 0.16 কম, ৬০-এর থেকে 0.16 কম আর এখানে 0.5 বেশি। তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যদি আমি অ্যাড করি, যেখানে আসবে এই বিন্দুটা হচ্ছে 60, এইটাকে বলা হয় প্রক্ষেপণ পদ্ধতি। আচ্ছা, অনুরূপভাবে এইখানে দেখো, এইখানে 60 কোথায় হবে, এই জায়গাটা আছে 59.6, অর্থাৎ ৬০ থেকে 0.4 কম, তাহলে এই পর্যন্ত ধরলাম যে 0.4 কম, আর এখানে হচ্ছে 60 থেকে 0.82 বেশি, তাহলে এইটুকু যদি 0.4 হয় তাহলে 0.8, তাহলে ডবল হবে 0.8, এতটুকু আসবে। এখন এইটা যদি আমি অ্যাড করি, কাল্পনিকভাবে অ্যাড করি, তাহলে এই জায়গাটা হবে 60, এই পয়েন্টে 60 আসবে। তাহলে এইখানে দেখো এর ভিতরে 59.1, 64 পয়েন্ট, তাহলে এইখানে 60 আসবে, এই জায়গাটা ধরো 60 আসবে। এইটার ভিতরে তো অবশ্যই 60 আছে, এটা বুঝতে পারতেছো যে 59.12 আর 62-র ভিতরে অবশ্যই 60 আছে, 61 আছে, 61 আছে, 62 আছে, 61 আছে, 60 আছে, 61 আছে, 62ও আছে, তাহলে এই জায়গাটা আছে 60। এরপরে দেখো এইখানের ভিতরে কিন্তু 60 নাই, আমরা টার্গেট হচ্ছে 60, এর ভিতরে 60 আছে, 60.64 আর 61.23, এর ভিতরে 60 নাই, এটা 60 থেকে বড়, এটা 60 থেকে আরো বড়, তাহলে এর ভিতরে 60 নাই। এর ভিতরে 59.12 আর এইটার ভিতরে কিন্তু 60 আছে। হ্যাঁ, তাহলে এটা মনে করো এইভাবে প্রক্ষেপণ পদ্ধতিতে করলে তুমি এইরকম পাবে, এখানে 60 পাবে। এর ভিতরে কিন্তু 60 নাই, তুমি এখানে 60 নাই, তুমি এখানে 60 আনতে পারবে না।
তাহলে এইখানে 60 আছে। আবার দেখো এইটা এই দুইটার ভিতরে এখানে 60.4, এখানে 59.4, তাহলে এর ভিতরে 60 আছে। তাহলে 60টা কত হবে? তোমরা ওই আগে যে পদ্ধতিতে করছি এখানে দেখো 60.4 মানে এখান থেকে 0.64 বেশি আর এখান থেকে 0.6 কম, তার মানে এটা মাঝামাঝিতেই আসবে। তাহলে এখানে হচ্ছে 60। আবার এই দুইটার ভিতরে দেখো এই দুইটার ভিতরে এখানেও 59 আর 60, এর ভিতরে 60 আছে। এর ভিতরে কিন্তু 60 নাই, উপরে দুইটার ভিতরে 60 নাই, এখানে আছে 60 থেকে বেশি, এটা 61, এখানেও নাই। এই দুইটার ভিতরে আছে, এইটা আর এইটার ভিতরে 60 আছে, মনে করো এখানে 60 আছে। অনুরূপভাবে এই দুইটার ভিতরে 60 নাই, কিন্তু এই দুইটার ভিতরে 60 আছে। তাহলে দেখতে হবে যে আমি যেই কন্ট্রোল লাইন আঁকবো সেই কন্ট্রোল লাইনটা কোথায় কোথায় আছে। তাহলে এখন আমরা শুরু করি, এইগুলিকে অ্যাড করি, যেগুলি 60 আছে সেই দেখো এই পয়েন্টগুলি এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে এই হচ্ছে 60, এই লাইন বরাবর কন্ট্রোল হচ্ছে 60। এখন 61 যদি ধরি, তাহলে 61 দেখো এই প্রথমটার ভিতরে প্রথম দুইটা এখানে 61 নাই, যেহেতু এখানে 60.5। এই দুইটার ভিতরেও 61 নাই, এই দুইটার ভিতরেও 61 নাই, এইখানে এই দুইটার ভিতরে 61 আছে এখানে। তাহলে এই 61টাই কাছাকাছি হবে, যেহেতু এটা 60.82 আর এইখানে হচ্ছে 62.14, তাহলে 61 এর খুব কাছাকাছি এটা। তাহলে এইখানে হবে 61, এরপরে এটা যেহেতু 60 আর এটা হচ্ছে 62.14, তাহলে এদের মাঝামাঝি হবে 61। এখানে আসবে, এইখানেও আছে 61, এইটা ধরো এইখানে হবে 61 আর এইখানে হবে 61, তাইলে 61 এই বরাবর হবে 61। এখন 62, এই 61 আর 62.14 এর ভিতরে অবশ্যই 62 আছে, এখানেও 62 আছে এবং এইখানে 62 আছে, তাহলে এই হবে 62। আশা করি এই তিনটা লাইন বুঝতে পারছো। এই হচ্ছে প্রক্ষেপণ পদ্ধতি। এই তিনটা লাইন আঁকানো হয়েছে, এটা নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জানাও। তাহলে এখন আমরা আরেকটা লাইন আর না আঁকি, আশা করি এর ভিতরেই বুঝতে পারবে, আর বাকিটা তোমরা প্র্যাকটিস করবে এবং লাইনটা কি হলো আমরা এখন পরের চিত্রে দেখতে পারবো। এই হচ্ছে আমরা যেভাবে দেখাইছি। দেখো 59 যখন করা হয়েছে, 59 এখানে 59 নাই, এই দুইটা 59 এর থেকে বড়, তাহলে 59 কোথায় থাকবে? এই দুইটার ভিতরে থাকবে, যেমন 57 আর 59.84 এর ভিতরে 59 থাকবে। এর ভিতরে 59 থাকবে। হ্যাঁ, 58.338 থেকে 59, মানে 59 থেকে কম, 59 থেকে বেশি, তার মানে এর ভিতরে 59 থাকবে। তাহলে এইভাবে এই 59 দেখা যাচ্ছে এইভাবে আসছে। তাহলে এইভাবে তোমাদের অবশ্যই চেষ্টা করে দেখবে। এইটার উপরে তোমরা একটু প্র্যাকটিস করে দেখো, খুব সহজ অনুধাবন করতে পারবে। এটা হচ্ছে গ্রিড পদ্ধতিতে, কারণ এই সম্পূর্ণ এলাকাটাকে আমরা গ্রিডে ভাগ করে নিয়েছি। এখন দেখো দ্বিতীয় পদ্ধতি, যেটা বিকিরণ পদ্ধতি। দেখো আমাদের সংজ্ঞার কথাগুলি এখন মিলতেছে কিনা। অপেক্ষাকৃত দ্রুত ও কম খরচ। এখানে দ্রুত শব্দটা কেন আসতেছে? আমরা এখানে নির্দিষ্ট বিন্দুগুলিতে শুধু আরএল নিচ্ছি, নির্দিষ্ট বিন্দুতে স্টাফ পার্ট নিচ্ছি, ফিক্সড। আমাকে স্টাফম্যানকে সামনে পিছিয়ে যেতে বলার প্রয়োজন নেই। তাহলে আমি এখানে হয়তো 50টা বা 60টা পয়েন্ট হবে, 60টা পয়েন্টে স্টাফ পার্ট নিলেই হয়ে যাবে। কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু সেরকম না। প্রত্যক্ষ পদ্ধতিতে স্টাফম্যানকে সামনে পিছে গিয়ে আরএল ফিক্সড করার জন্য একটা নির্দিষ্ট স্টাফ পার্ট নিতে হয়, সেই জন্য ওইটা অপেক্ষাকৃত স্লো পদ্ধতি। তাহলে যেহেতু দ্রুত করা যায়, তাহলে
খরচও কম হবে, সময়ও কম লাগবে, পরিশ্রমও কম হবে। কন্টুর নকশা তৈরি করা যায় এই পদ্ধতিতে। প্রাপ্ত আরএলকে স্পট হাইট বা স্পট লেভেল বলা হয়। এই যে আরএলগুলি পাওয়া যায় এগুলিকে স্পট হাইট বা স্পট লেভেল বলা হয়। এখানে দেখো এই পদ্ধতিতে নির্দিষ্ট আরএল এর মানের গুরুত্ব দেওয়া হয় না। আমরা এই যে নোট পয়েন্টে স্টাফ পার্ট কত পেলাম বা আরএল কত আসলো সেটা আমাদের ইম্পর্টেন্ট ছিল না। এখানে যা আসছে সেটাই নোট করে নিয়েছি, কিন্তু সুনির্দিষ্ট বিন্দুর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ওই নোট পয়েন্টটাতে আমাকে আরএল নিতে হবে, অন্য জায়গায় আরএল নিলে হবে না। সম্পূর্ণ এলাকায় সারিবদ্ধভাবে সুনির্দিষ্ট বিন্দুগুলির আরএল নির্ণয় করে নকশায় বিন্দুগুলির পাশে লিখতে হবে, যেটা আমরা বিন্দুগুলিতে লেখার পরে ওই আরএল এর ভিত্তিতে আমরা কন্ট্রোল লাইন আঁকছি। এই জন্য এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষভাবে আমরা ওই বিন্দুর আরএল বের করি নাই, যেমন 60 এর আরএল আমরা স্টাফ দিয়ে বের করি নাই। আমরা নির্দিষ্ট নোটগুলি অর্থাৎ ছেদবিন্দুগুলির আরএল বের করছি এবং ওই ছেদবিন্দুর আরএল এর সাপেক্ষে প্রত্যক্ষ পদ্ধতিতে যেই বিন্দুর আরএল এটা ফিক্সড পাওয়া যায়, ওটা সঠিক। কিন্তু এখানে ওই বিন্দুর যেখানে আমরা কন্ট্রোল 60 লিখলাম সেটার আরএল 60 নাও হইতে পারে, কিছুটা কম বেশি হইতে পারে, কারণ যেহেতু এটা পরোক্ষভাবে নেওয়া হয়েছে ওই ছেদবিন্দুর সাপেক্ষে আনুমানিকভাবে অর্থাৎ বা প্রক্ষেপণ পদ্ধতিতে নেওয়া হয়েছে। সুতরাং এটা একবারে 100% সঠিক নাও হইতে পারে, কিছুটা কম বেশি হইতে পারে, তবে দ্রুত করা যাচ্ছে, সময় কম লাগতেছে, সেইভাবে সঠিক আছে। পরবর্তীতে প্রাপ্ত এলিভেশনের ভিত্তিতে প্রক্ষেপণ পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল লাইন টানা হয়। তোমাদের এক্সাম হবে কি না সেটা সরকার সিদ্ধান্ত নেবে এবং জানাবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, বিকিরণ পদ্ধতি। এই পদ্ধতি আগের পদ্ধতির মতোই, ওখানে গ্রিড না করে বিকিরণ পদ্ধতিতে মাঝখানে এক জায়গায় যন্ত্র বসিয়ে অ্যাঙ্গেল প্রথমে হয়তো এই বরাবর 0 ডিগ্রি অ্যাঙ্গেল সেট করলাম, এই বরাবর 30, 35 বা 40 ডিগ্রি, যেদিকে আমার উঁচু নিচু বেশি সেই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমরা এইভাবে ওই লাইন বরাবর আমরা এখানে দূরত্বগুলি ফিক্সড, আরএল কি আসলো সেটা ব্যাপার না, আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আর নেব। এটা যেহেতু পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কিন্তু বিকিরণ পদ্ধতিতে করেছি, প্রত্যক্ষ পদ্ধতি সেখানে কিন্তু দূরত্ব ফিক্সড ছিল না। দূরত্বটা আমরা তখন এই বিন্দুতে একটা 105 স্টাফ আরএল করার জন্য এখানে একটা স্টাফ পার্ট নিছি, আবার 104 করার জন্য এখানে স্টাফ পার্ট নিছি, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে। কিন্তু পরোক্ষ পদ্ধতিতে আরএল এর দিকে আমরা তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর স্টাফ পার্ট নিব, আরএল যা আসবে সেটার সাপেক্ষে আমরা কন্ট্রোল লাইন টানব। ট্যাকোমেট্রিক বিকিরণ পদ্ধতিতে আমরা দেখো এই গ্রিড লাইন, এই বিকিরণ রেখাগুলি টেনে এটা নিতে এখানে 5 মিটার পরপর স্টাফ পার্ট নেওয়া হয়েছে। এখানে স্টাফ পার্টগুলি দেখতে দেখো এখানে আছে 105, এই স্টাফ পার্টের সাপেক্ষে আরএল বের করা হয়েছে। এই হচ্ছে আরএল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে 105.5, 105.3, তার মানে এইখানে আরএল যেহেতু কমতেছে, এই দিকটা নিচু, হ্যাঁ এদিকে স্লোপড আর এদিকে উঁচু, এদিক থেকে এদিকে নিচু। এখন আমরা নির্দিষ্ট এখানে যেহেতু 104 থেকে আমরা 104 থেকে কন্ট্রোল শুরু করতে পারি, 140 না সরি 104, তাহলে দেখো 104 কোথায় হবে, এই দুইটার ভিতরে এখানে আছে 103.8, এখানে আছে 104.2, তার মানে এটা 104 এর থেকে বেশি, এটা 104 এর থেকে কম। তাহলে 104 এর থেকে এটা 0.2 কম, এটা 104 এর থেকে 0.2 বেশি, তার মানে 104 ঠিক মাঝখানে আছে। এইখানে দেখো এটা 104 এর থেকে 0.1 কম, এটা 104 এর থেকে 0.4 বেশি। তাহলে আমরা যদি এখানে এইভাবে প্রক্ষেপণ পদ্ধতিটা দেখাই, তাহলে এখানে হচ্ছে 0.1 কম আর এখানে হচ্ছে 0.4 বেশি, তাহলে এর 4 গুণ। তাহলে এইখানে যদি লাইন টানি তাহলে 104 হচ্ছে, এখানে যেখানে ছেদ করবে সেটা 104, তাহলে এই কন্ট্রোল লাইনটা এইভাবে যাবে 104 এটা। তাহলে 105 কোথায় হবে,
এইখানে দেখো এটা হচ্ছে এখানে 105 থেকে 0.3 কম, এটা 0.3 বেশি, তাহলে এইখানে হচ্ছে 105। এটা কিন্তু 105-এর থেকে বেশি, এটা 105-এর থেকে 0.3 কম। এখানেও একই রকম, এটাও সেন্টার 105। এদিকে কোথাও 105-এর থেকে কম নাই, এইদিকেও কোথাও নাই। সো 105 মনে করো এইভাবে যাবে। এটা 105। 106 কোথায় হবে? 106 এইখানে দেখো 105 থেকে 106 থেকে কম, 106 থেকে বেশি, তার মানে এইখানে এই বরাবর 106 থাকবে। আবার এখানে নাই, এই দুইটার ভিতরে হবে না। এখানে 105.5, এখানে 105.9, আমরা 106 দেখতেছি, তাহলে এইখানে হবে 106, এইখানে হবে 106, এরপর এইখানে হবে 106, এইভাবে এইখানে হবে 106, 106 এইভাবে আসবে আর কি। 106 দেখা যাবে যে এইভাবে আসবে। যাই হোক, এরকম হবে। আমরা চিত্রটা দেখাচ্ছি। এই দেখো 104, 105, এই 104, দিকে 105, এই 106, 107, 108 এইভাবে কন্ট্রোল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আজকাল এই কন্ট্রোল ম্যাপ ছাড়া কোনো প্রজেক্ট শুরু করা যায় না। কন্ট্রোল ম্যাপ অবশ্যই থাকতে হবে। তোমাকে না আঁকতে পারলেও বুঝতে তো হবে। তুমি যখন সাইডে চাকরি করবে, যখন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কাজ করবে, তখন কন্ট্রোল ম্যাপ দেখে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় উঁচু বা কোন জায়গাটায় নিচু, কোথায় বিল্ডিং বসাতে গেলে কিভাবে কাজ করতে হবে, এগুলি তোমাকে কন্ট্রোল ম্যাপ দেখে বুঝতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। যে কাজ করবে তার তো আরো বেশি ধারণা থাকতে হবে, আর যে কাজ করবে না, প্রজেক্টের সাইডে কাজ করবে, সে ম্যাপ দেখলে বুঝতে হবে যে তাকে প্রজেক্টের কি অবস্থা। এই হচ্ছে প্রক্ষেপণ পদ্ধতি। প্রক্ষেপণ পদ্ধতিটা আমরা বিশদ কথা বলেই ফেলেছি। এখন তুমি এই পদ্ধতিটা সহজেই বুঝতে পারতেছো। অর্থাৎ লাইনগুলি কিভাবে আঁকানো হয়, হরিজন্টাল ইকুইভ্যালেন্টের অনুপাতে উপস্থাপন করা। হরিজন্টাল ইকুইভ্যালেন্টের অনুপাতে কন্ট্রোল রেখাটা উপস্থাপন করাটাই হচ্ছে প্রক্ষেপণ পদ্ধতিতে আঁকানো, কন্ট্রোল ম্যাপ আঁকানো। কন্ট্রোল ম্যাপের ব্যবহার, ভেরিয়াস ইউজেস অফ কন্ট্রোল ম্যাপ। ভূপৃষ্ঠের অবস্থান দেখানোর জন্য সেকশন অঙ্কন, ভূপৃষ্ঠের দুই বিন্দুর দৃশ্যমানতা নিরূপণ করা, প্রস্তাবিত প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন করা, জলাধারের ধারণ ক্ষমতা ও ড্রেন বা খালের নির্গমন ক্ষমতা নির্ণয় করা। ড্রেনের নির্গমন ক্ষমতা, অর্থাৎ কোনো একটা ড্রেন দিয়ে কোনো এক বৃষ্টিপাত হলে ওই ড্রেন দিয়ে কি পরিমাণ পানি বের হবে বা জলাবদ্ধতা হবে কিনা এগুলো নির্ণয় করা। এগুলি হচ্ছে প্রক্ষেপণের কন্ট্রোল ম্যাপের ব্যবহার। মাটি খনন ও ভরাটের পরিমাণ বের করা, প্রস্তাবিত রাস্তা, খাল বা পানি নিষ্কাশন প্রকল্পের অবস্থান নির্বাচন করা। অর্থাৎ কোনো একটা পাহাড়ি ঢালে যদি রাস্তা তৈরি করতে হয়, সেই রাস্তাটা কিভাবে করবে তুমি? রাস্তা তো তুমি খাড়া সোজা স্ট্রেট পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না। এই জন্য তাহলে তো ঢাল বেশি হয়ে যাবে, এত খাড়া ঢালে গাড়ি উঠতে পারবে না। তখন একটা নির্দিষ্ট রুট ঠিক করে সেই রুট অনুসারে তোমাকে আস্তে আস্তে স্লোপ করে নামতে হবে। এখানে যদি আমি স্ট্রেট উঠে যেতাম তাহলে আমার ঢাল আসতো। এখানে যেহেতু হরিজন্টাল ডিস্টেন্স আছে হচ্ছে 80 মিটার, আর আরএল এর পার্থক্য আছে, এই সর্বোচ্চ আরএল হচ্ছে 10 মিটার, 110 মিটার, আর সর্বনিম্ন আছে 100 মিটার, আর দূরত্ব আছে হচ্ছে 80 মিটার। তাইলে 80 মিটারে হাইট হচ্ছে তোমার 10 মিটার, তাহলে 1:8, একটা খুব খাড়া ঢাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য আমাকে নির্দিষ্ট একটা স্লোপ, যেমন 1:20 একটা ঢালে যদি আমরা
যাই, যেমন 1 মিটার ভার্টিক্যাল কন্ট্রোরের জন্য যদি আমি 20 মিটার, এদিকে 20 মিটার দূরত্বে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে 20 মিটার দূরত্বে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে 20 মিটার, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে গাড়িটা ভার্টিক্যাল উঠবে বা রাস্তাটার ঢাল হচ্ছে 1 মিটার, 1 মিটার উঁচুতে যাচ্ছে, 20 মিটার দূরত্বে 1 মিটার উঁচুতে উঠতেছে। আর যদি আমি সরাসরি এইভাবে উঠে যাই তাহলে কিন্তু আমার আসবে হচ্ছে 80 মিটারে 10 মিটার, তাহলে 20 মিটারে হচ্ছে 2.5 মিটার, 20 মিটারে 2.5 মিটার। আর এখন আমার স্লোপ হচ্ছে 20 মিটারে 1 মিটার, তাহলে অনেক স্টিপনেস কম হচ্ছে। সুতরাং সহজে এইভাবে আমাকে ঢাল নির্বাচন করতে হবে বা রাস্তার রুট বা অ্যালাইনমেন্ট নির্বাচন করতে হবে। তা আশা করি বুঝতে পারছো। আমাদের সময় শেষ। পরবর্তী ক্লাসে আমরা এখানে দুইটা প্রবলেম আছে, আমরা মাটি কাটার ভলিউম নির্ণয়ের প্রবলেমটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি তোমরা ক্লাস অনুসরণ করবে। আর হয়তো আমাদের বেশি ক্লাস হবে না, হয়তো আর 2-3টা ক্লাস হবে সর্বোচ্চ। কন্ট্যুর ম্যাপ, কন্ট্যুর ইন্টারভেল, হরিজন্টাল ইকুইভ্যালেন্স সম্পর্কে জানতে পারলে একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের জন্য যা খুবই প্রয়োজন। কন্ট্যুর ম্যাপ থেকে ভরাট, খননের পরিমাণ, জলাধারের ধারণ ক্ষমতা, খাল বা ড্রেনের পানি নিষ্কাশন ক্ষমতা সম্পর্কে ধারণাও পেলে। আর এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা দক্ষতা বাতায়ন বা www.skill.gov.dt তে ভিজিট করবে ফর বেটার লাইফ। ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।